ভোর হয়ে আসছে, চারদিকে নিস্তব্ধ। ময়মনসিংহ শহর তখনও ঘুমে আচ্ছন্ন। ঠিক এই নীরবতার মধ্যেই আকুয়াপাড়ার আঁকাবাঁকা পথ কাঁপিয়ে ঝড়ের গতিতে ছুটে আসে 8টি গাড়ির বহর। একে একে গাড়িগুলো এসে থামে শেষ মাথায় ধূসর রঙের 4তলা একটি বাড়ির সামনে, সিকান্দার ভিলা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গাড়ি থেকে প্রথমে নামেন কালো উর্দি পরা এক কর্মকর্তা। চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে তিনি ডান হাত তুলে সঙ্গীদের ইশারা দেন। মুহূর্তেই খুলে যায় 8টি গাড়ির দরজা। নেমে পড়েন আরো প্রায় 40 জন সদস্য। ভারী বুটের শব্দে কেঁপে ওঠে এলাকা। পুরো দলটির নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট কর্নেল গুলজার উদ্দিন আহমেদ। তার কাঁধে লেফটেন্যান্ট কর্নেলের ব্যাজ, তবে বুকে নাম ফলক নেই। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে 4তলা ভবনটির চারদিক ঘিরে ফেলে র্যাবের গোয়েন্দা দল। কেউ উঠে যায় আশপাশের বাড়ির ছাদে, কেউ অবস্থান নেয় প্রবেশ পথে। নিচতলার কলাপসিবল গেটে বড় তালা ঝুলছে, পাশে 4টি কলবেল। কোনো দেরি না করে একটি বেলে চাপ দিতেই ভেসে আসে পাখির কিচিরমিচির শব্দ। কিছুক্ষণের মধ্যেই 3য় তলার বারান্দায় এসে উঁকি দেয় এক কিশোর। ঘুম জড়ানো চোখে সে জানতে চায় কে। নিচের দৃশ্য দেখে সে থমকে যায়। আর কোনো প্রশ্ন না করে দ্রুত নিচে নেমে আসে। একজন মেজর তাকে জিজ্ঞেস করেন, এই বাড়িতে কি কোনো শিশুর জন্ম হয়েছে? কিশোর ভয়ার্ত চোখে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এরপর জানতে চাওয়া হয় শিশুটি কোথায়। সে নিচতলার ভাড়াটিয়ার ঘর দেখিয়ে দেয়। মেজর তখন সামনে দাঁড়িয়ে থাকা লেফটেন্যান্ট কর্নেলের দিকে তাকান। মনে হয় কাঙ্ক্ষিত সূত্র মিলেছে। আর দেরি করা ঠিক হবে না। নিচতলার দরজার কড়া নাড়তেই ভেতর থেকে ক্যাচ ক্যাচ শব্দ করে দরজা খুলে যায়। ভেতরে দেখা যায় মশারির ভেতর বোরকা পরা 2 নারী। একজন বসে আছেন, আরেকজন শুয়ে। বসে থাকা নারী সম্ভবত দরজা খুলে আবার বিছানায় গিয়ে বসেছেন। নিজের ঘরের ভেতর বোরকা পরে শুয়ে থাকা দৃশ্য দেখে কর্মকর্তারা কিছুটা বিস্মিত হন। তাদের একজন প্রশ্ন করেন, তিনি কি বাংলা ভাইয়ের স্ত্রী? নারীর সঙ্গে সঙ্গে অস্বীকার করেন। এই নামে কাউকে তিনি চেনেন না। এরপর জানতে চাওয়া হয় তার স্বামী কোথায়। তিনি বলেন বিদেশে। পাশের ঘরে শুয়ে থাকা এক যুবককে টেনে তুলে প্রশ্ন করা হয়, এখানে তার স্ত্রীকে? যুবক থতমত খেয়ে এক নারীকে দেখিয়ে বলে এটাই তার স্ত্রী। তখন কর্মকর্তারা জানতে চান অন্য নারীকে। যুবক জড়ানো কণ্ঠে জানায় তিনি সিদ্দিকুল ইসলাম, বাংলা ভাইয়ের স্ত্রী। এরপর চাপ বাড়তেই নারী স্বীকার করেন বাংলা ভাই মুক্তাগাছায় আছেন, তবে নির্দিষ্ট ঠিকানা জানেন না বলে দাবি করেন। তখন যুবককে সরাসরি বলা হয় সে ঠিক জানে, তাকে সঙ্গে যেতে হবে। উপায়ান্তর না দেখে যুবক রাজি হয়ে নিচে নেমে আসে। এই দলটি ছিল র্যাবের গোয়েন্দা শাখার সদস্যদের নিয়ে গঠিত। সবার গায়ে বুলেট প্রুফ পোশাক, হাতে ভারী অস্ত্র। কারো মুখে কোনো কথা নেই, সবাই শুধু দলনেতার নির্দেশ মেনে চলছেন। গাড়িগুলো আবার ছুটতে শুরু করে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক ধরে পশ্চিম দিকে মুক্তাগাছার দিকে। দিনটি ছিল 2006 সালের 6 মার্চ। সকাল 6:15টায় শুরু হয় অপারেশন মুক্তাগাছা। সঙ্গে আছেন বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা এবং সেই যুবক যিনি তাকে শনাক্ত করেছিলেন। মুক্তাগাছা থানার প্রায় 8 কিলোমিটার পশ্চিমে গিয়ে শেষ হয় পাকা রাস্তা। এরপর আর গাড়ি চলার উপায় নেই, শুরু হয় পায়ে হাঁটা। সারা দেশে তখন জেএমবি তাণ্ডব। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকে ডাকাতি করছে তারা। 2001 সালের সেপ্টেম্বর থেকে 2005 সালের ডিসেম্বর পর্যন্ত 26টি হামলায় নিহত হয়েছে 73 জন, আহত প্রায় 800। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। দেশ বিদেশের চাপের মুখে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করে। জঙ্গি নির্মূলের দায়িত্ব নিয়ে মাঠে নামেন লেফটেন্যান্ট কর্নেল গুলজার উদ্দিন আহমেদ। এর মাত্র 4 দিন আগে 2006 সালের 2 মার্চ সিলেটের শায়খ আব্দুর রহমানকে ধরতে চালানো হয়েছিল 33 ঘন্টার এক শ্বাসরুদ্ধকর অভিযান। জিজ্ঞাসাবাদে বারবার জানতে চাওয়া হয় বাংলা ভাই কোথায়। শুরুতে কিছু বলেননি তিনি, তবে 6 ফেব্রুয়ারি রাতের এক পর্যায়ে ভেঙে পড়ে জানান বাংলা ভাই ময়মনসিংহে আছেন, কিন্তু সুনির্দিষ্ট ঠিকানা তিনি জানেন না। ঠিকানা জানে আমানুল্লাহ রিমন নামে এক কলেজ ছাত্র, যে তাকে ময়মনসিংহে নিয়ে যেত। জানা যায় রিমন সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে দক্ষিণ সুরমার একটি বাড়িতে অবস্থান করছে। রাতেই খবর পাঠানো হয় র্যাব 9-কে। অধিনায়ক তখন সিলেটে ছিলেন না। মেজর শিব্বির রাত 2:15টার দিকে অভিযান চালিয়ে রিমনকে আটক করেন।
সিলেটে রিমনকে জিজ্ঞাসাবাদ চলতে থাকে, আর এদিকে ঢাকা থেকে র্যাব কর্মকর্তারা রওনা দেন ময়মনসিংহের উদ্দেশ্যে। গুলজার উদ্দিনের সঙ্গে ছিলেন কমান্ডার মাসুক হাসান আহমেদ, মেজর জাভেদ, মেজর কোরবান, মেজর আতিক, মেজর ওয়াসি, ক্যাপ্টেন তানভীর সহ আরো অনেকে। সিলেট থেকে সঙ্গে আনা হয় শায়ক রহমানের সঙ্গে গ্রেফতার হওয়া জঙ্গি হানিফকেও। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রিমন জানায় আকুয়াপাড়ার উজ্জ্বল ভিলাই বাংলা ভাই ছিলেন। পরে সিকান্দার ভিলায় ওঠেন। সে আরো জানায় ওই বাসায় কিছুদিন আগে একটি শিশুর জন্ম হয়েছে। এই তথ্যই হয়ে ওঠে অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। মুক্তাগাছার রামপুর গ্রামে পৌঁছানোর আগে র্যাব সদস্যরা 9টি দলে ভাগ হয়ে যান। একটি দল দায়িত্ব নেন বাংলা ভাইয়ের স্ত্রী, সন্তান ও সেই যুবকের পাহারায়। বাকি সদস্যরা প্রায় 5 কিলোমিটার মেঠো পথে হেঁটে পৌঁছান সন্দেহভাজন বাড়ির সামনে। বাংলা ভাইয়ের স্ত্রী ও শিশুকে পাশের বাড়িতে রাখা হয়। এরপর চারদিক থেকে ঘিরে ফেলা হয় বাড়িটি। লেফটেন্যান্ট কর্নেল গুলজার উচ্চ স্বরে বলেন, বাংলা তোর দিন শেষ, বেরিয়ে আয়। হঠাৎ ভেতর থেকে দাড়িওয়ালা এক ব্যক্তি বেরিয়ে দৌড়ে পালাতে শুরু করে। তাকে বাংলা ভাই ভেবে ধাওয়া করা হয়। বাড়ির সামনে দাঁড়িয়ে কর্মকর্তারা কিছুটা দ্বিধায় ছিলেন, ভেতরে ঢুকবেন কিনা। আশেপাশে কেউ নেই, সব দরজা বন্ধ। তখন সার্জেন্ট রফিক এগিয়ে এসে জোরে লাথি মারেন দরজায়। দরজা খুলে যায়। তিনি ভেতরে উকি দিতেই মাথায় লাঠির আঘাত লাগে। হাতে থাকা পিস্তল পড়ে যায় মাটিতে। ঠিক তখনই ভেতর থেকে একটি গুলির শব্দ শোনা যায়। সবার ধারণা বাংলা ভাই ভেতরেই আছেন। গুলজার আবার হুঙ্কার দেন। ঠিক তখনই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই আগুনে জ্বলে ওঠে ঘর। ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসতেই কনস্টেবল সত্তার চিৎকার করে বলেন, বাংলা ভাই। ঘরের এক পাশে কর্নেল গুলজার, অন্য পাশে কমান্ডার মাসুক, মাঝখানে মেজর কোরবান ও ক্যাপ্টেন তানভীর। বিস্ফোরণের পর ক্ষত বিক্ষত একটি দেহ ছিটকে বাইরে পড়ে গড়াগড়ি খেতে থাকে। একদিকে বাংলা ভাই তখনও ভেতরে। কিছুক্ষণ পর কম্বল জুড়িয়ে মুখে ছাই মেখে দরজার সামনে এসে দাঁড়ান তিনি। বিশাল দেহি দাড়িওয়ালা, চিনতে আর বাকি থাকে না। র্যাব সদস্যরা তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। তিনি বলেন, আল্লাহর দোহাই, আমাকে কিছু করবেন না। বারবার নির্দেশের পর 2 হাত তুলে বেরিয়ে আসেন। প্রথমে হাঁটু গেড়ে বসতে অস্বীকৃতি জানালেও ফায়ার শব্দ শুনে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসেন। মুহূর্তেই 5 জন সদস্য তাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলেন। এ সময় দেখা যায় সার্জেন্ট রফিকের পড়ে যাওয়া পিস্তলটি বাংলা ভাইয়ের পায়ের কাছেই রয়েছে, গুলি ভর্তি। অথচ তার নিজের হাতে কোনো অস্ত্র নেই। হ্যান্ডকাফ পরানোর সময় দেখা যায় সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। যার কাছে ছিল তিনি দৌড়ে পালানো ব্যক্তির পিছু নিয়েছে। শেষ পর্যন্ত পাশের ঘর থেকে একটি ছেঁড়া শাড়ি এনে তার হাত বাঁধা হয়। ঠিক তখনই আবার আগুন তপ করে জ্বলে ওঠে। বিস্ফোরণে আহত বাংলা ভাই কাতরাতে থাকেন এবং শায়ক রহমানের নাম ধরে গালিগালাজ করতে থাকেন। তবে এক পর্যায়ে তিনি অনুরোধ করেন তার স্ত্রী পর্দা যেন ঠিক রাখা হয়। এরপর তাকে রিকশা ভ্যানে তোলার চেষ্টা করা হয়, কিন্তু তার বিশাল দেহের কারণে 2 জন নয় 6 জন সদস্য মিলেও হিমশিম খেতে থাকেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শেষ পর্যন্ত এই অভিযানের মাধ্যমে ধরা পড়ে দেশের অন্যতম কুখ্যাত জঙ্গি। পরবর্তী বিচারিক প্রক্রিয়া শেষে 2007 সালের 29 মার্চ দিবাগত রাতে ময়মনসিংহ কারাগারে আরো 5 জঙ্গির সঙ্গে তার ফাঁসির কার্যকর করা হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।